আমি শুধু চেয়েছি তোমায়। লেখনীতে সুরাইয়া রাফা। শেষ পর্ব। বছর পাঁচেক পরে ইতালির ছোট্ট শহর ভেনিস, সিটি অফ ক্যানেলস, সম্পূর্ণরূপে পানির ওপর গেড়ে বসা এই ইট পাথরের প্রাচীন শহরের বুকে সকাল নামে গন্ডোলার ধীর দোলায় কুলকুলে জলধারার নরম স্রোতে ভেসে ভেসে ছবির মতো মনোরম এই শহরকে কেউ কেউ আবার প্রেমের শহর বলেও দাবি করে। বলা হয় প্যারিস হলো প্রেমের ঘোষণা আর ভেনিস প্রেমের অনুভব। আঁকাবাঁকা পাথরের সেতুর ছায়া ভেদ করে সকালের সূর্যকিরণ যখন জলের ওপর সোনালি রেখা আঁকে, ভেনিস তখন নব্য নিয়মে ভালোবাসা শেখায়। বুকের ভেতর নিঃশব্দে বুনে চলে প্রণয় নামক এক গাঢ় অনুভব। এই শহর প্রেমকে বাঁচায় না, বরং তার নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেম নিজেই নিজের অস্তিত্ব লুফে নেয়। কখনো বা শিল্পীর শৈল্পিক তুলির আঁচড়ে, আবার কখনো সময়ের সাথে ক্ষয়ে যাওয়া পুরনো পাথরের দেওয়ালে। আজ থেকে 5 বছর আগে ছেলের সুরক্ষার জন্য এই ভেনিসকেই বেছে নিয়েছিল তুষার। নিজের অন্ধকার জীবন থেকে পুরোপুরি অব্যাহত না নিলেও বিদায় দিয়েছে সেই নরকীয় পেন্ট হাউস আর ব্রাডভাকে। শুধুমাত্র ছেলের সুরক্ষা বলে কথাটা অবশ্য ভুল হবে। যন্ত্রমানব সেবার নিজের জন্যই ত্যাগ করেছিল জন্মভূমি। বলতে গেলে এক প্রকার পালিয়ে এসেছে ওখান থেকে। যেখানে অ্যারিস নেই সেখানে নিঃশ্বাস নেওয়াটাও তুষারের জন্য দুষ্কর হয়ে উঠেছিল দিনকে দিন। অথচ চারিপাশে সব জীবন্ত স্মৃতি। মানুষটা নেই, কোনোদিনও ফিরবে না। তবুও ফিরে যাওয়া স্মৃতিগুলো প্রতিটা মুহূর্তে তার অস্তিত্বের জানান দেয়। এ যেন বেঁচে থেকেও নরকবাস। একটা গুমোট অস্থির দিশেহারা জীবন থেকে সেবার পালিয়ে বেঁচেছিল তুষার। এখনও ইতালিয়ান গ্যাংস্টারদের সাথে ওঠা বসা রয়েছে তার। যদিও জনসমক্ষে তুষার এখন বিজনেস আইকন, তবুও ব্রাড ভাইয়ের সাবেক সদস্যকে বাঘের মতো ভয় পায় ওরা। তুষারের প্রতিটি কমান্ড তারা নির্দ্বিধায় মেনে চলে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লিডারের মতোই সমীহ করে তাকে। টানা 1 সপ্তাহের ঝড় বৃষ্টি শেষে আজ সূর্যোদয় হয়েছে ভেনিসের আকাশে। চমৎকার আবহাওয়া, নরম ভেজা বাতাসের সঙ্গে ভেসে আসে গন্ডোলার বৈঠা তোলার ছলাং ছলাং শব্দ। শহর থেকে কিছুটা দূরে কোলাহল মুক্ত নির্জন এক ভূখণ্ডে অবস্থিত স্নোফ্লেক্স ম্যানর। বিলাসবহুল এই ডুপ্লেক্স ম্যানশনের একটি কক্ষে সময় নিয়ে রেডি হচ্ছে তুষার। চারিদিকে চোখ ধাঁধানো ওয়াল মিররের মাঝখানে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে সে। পেশিবহুল নীলচে শিরায় শক্ত হয়ে ওঠা কবজিতে ব্ল্যাক বেল্ট ঘড়ি বেঁধে টাইয়ের বাঁধন ঠিকঠাক করতে করতে পেছন থেকে কেউ একজন এসে কাঁধের ওপর গ্রে রঙের একটা স্যুট চড়িয়ে দিল তার। যন্ত্রমানব পাশ ঘোরার আগেই পেছন থেকে হাওয়ায় ভর করে ভেসে এলো আগন্তুকের রিনরিনি কণ্ঠস্বর। চারকোল শার্টের সঙ্গে এটা ভালো লাগবে। সঙ্গে সঙ্গে পেছন ঘুরল তুষার। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে ঈষৎ সোনালো চুলের এক রূপবতী রমণী, তুষারের ব্যক্তিগত স্নোফ্লেক্স। রমণীকে দেখে খুশির বদলে ক্রোধের ঢেউ খেলে গেল মানবের ধারালো চোয়ালে। রাগত গলায় জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলে? নিচের ক্লোজেটে। কথা বলতে গিয়ে শুকিয়ে এলো ফ্লোরার কণ্ঠস্বর। উৎকণ্ঠায় রেগে মেগে কিছুটা কথা শোনাতে গিয়ে রমণীর আপাতমস্তক পরখ করে ফের শিথিল হয়ে এলো তুষারের গনগনে উত্তপ্ত মস্তিষ্ক। আগের মতো ফিনফিনে সরু নয়। মাতৃত্বকালীন ধকলে বেশ অনেকটাই স্বাস্থ্য বেড়েছে ফ্লোরার। তুলতুলে কোমল চেহারায় নিদারুণ ক্লান্তির ছাপ। কত শত রাত ঠিকঠাক ঘুম হয়নি, তা তো চোখের নিচে আগমন কালশিটে জমা হয়ে গেছে। ভারী রুগ্ন লাগছে মেয়েটাকে। প্রেগনেন্সির শুরু থেকেই ফ্লোরার অবস্থা সংকটপন্ন। প্রায় প্রতি মাসেই কোনো না কোনো জটিলতায় ভুগছে সে। কতবার যে জ্ঞান হারিয়েছে তার ইয়ত্তা নেই। এত ধকলের পরেও শুধুমাত্র বাচ্চাটার জন্য নিজেকে শক্ত রেখেছে ফ্লোরা। অধীর আগ্রহে পথ চেয়ে আছে তার ছোট্ট সোনার। আমি বাড়িতে থাকি কিংবা না থাকি, তুমি আর সিঁড়ি মারাবে না, গট ইট? স্ত্রীর সুরক্ষায় তুষার যাওয়াত অনুভূতিহীন তৎপর। ফ্লোরা রাগ করলেও যায় আসে না তার। তবুও অভিমান নিয়ে জানতে চাইল রমণী, ধমকাচ্ছ? কয়েক মুহূর্ত নীরব থেকে মেয়েটাকে দেখল তুষার। দেখতে গিয়ে মনে মনে অনুধাবন করল ফ্লোরার ওই টলমল চাহনি। অভিমানী চোখের জল আজকাল ভীষণ পোড়ায় তাকে। তবে কি যন্ত্রের মতো অনুভূতিহীন হৃদয়টা নমনীয় হতে শুরু করেছে?
তুষার ভাবতে গেল না সেসব, তবে ফ্লোরার দুই বাহু আঁকড়ে ধরে খানিক ঝুঁকে গ্রীবা নামিয়ে বলল, না, অনুরোধ করছি। মানুষ এইভাবে অনুরোধ করে? তাহলে কিভাবে করে? তুষারের কণ্ঠস্বর শীতল হয়ে এলো। ততোধিক শীতল গলায় ফ্লোরা জবাব দিল আদর করে। তৎক্ষণাৎ ওর উন্মুক্ত কাঁধে মুখ ডুবালো তুষার। লম্বা শ্বাস টেনে ওষ্ঠপুট কোমল উষ্ণতা ছড়িয়ে দিয়ে হিসিয়ে আওড়ালো, আদর দিয়ে যাচ্ছি, এবার বলো। স্বামীর গভীর আলিঙ্গনে আবেশের চোখ বসল রমণী। কম্পমান স্বরে জবাব দিল, ঠিক আছে সিঁড়ি মানাবো না, কিন্তু ইয়াস? ইয়াসের নাম নিতে চকিতে মুখ তুলল তুষার। প্রসন্ন হেসে জানতে চাইল, কোথায় সে? নিচেই রেডি হয়ে আসছে, তোমার জন্য ওয়েট করছে। তুষার আর কথা বাড়ালো না। একবার ঘড়িতে চোখ বুলিয়ে ঝটপট চুমু খায় ফ্লোরার দু গালে। বাচ্চার মতো বুকে আগলে নেয় ওর মাথাটা, হাত বুলিয়ে দেয়। আজ আমাদের ছেলের স্পেশাল ডে, নয়তো বের হওয়ার প্ল্যান ছিল না। 1 সপ্তাহ আগে পরের সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি শুধু তোমার জন্য। বাট ইউ নো, হি ইজ মোস্ট স্পেশাল টু মি। তুষারের কথার পাছে বিগলিত হাসল ফ্লোরা। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, আমার ছেলের স্পেশালিটি আমি জানি, তোমাকে আর ব্যাখ্যা দিতে হবে না মিস্টার জাওয়াদ। সাবধানে থাকবে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবে, নিচের মাদামরা আছেন, আর আমি তো আছি। কথা শেষ করে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না তুষার। প্রিয়সীর ললাট মাঝে নিগুড় চুম্বন এঁকে বের হয়ে গেল ঘর থেকে। সকালের স্নিগ্ধ আবহাওয়ার মতো ফুরফুরে মেজাজ নিয়ে গাড়িতে বসে আছে তুষার। যানজটবিহীন ফাঁকা সড়কের উপর দিয়ে সাই সাই করে মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছে চকচকে ব্ল্যাক রোলস রয়েস গাড়িটা। সামনে বসে চোখে রোদেলা চশমা লাগিয়ে নিশ্চিন্ত মনে গাড়ি ড্রাইভ করছে তুষার। ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট রোহান সাহারিয়া, নম্র ভদ্র অজ্ঞাভগ এই বাঙালি ছেলেকে ভীষণ পছন্দ তুষারের। যেমন দেখতে সুদর্শন, তেমনি কর্মঠ। ইতালিয়ান নামকরা স্নাইপার, বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো বুদ্ধি ওর। আন্ডারওয়ার্ল্ডের সে ওয়ারওফল নামে খ্যাত। আশেপাশে ঘেঁষা তো দূরে থাক, শত্রুপক্ষ তুষারের ছায়া মারালেও তাকে পতঙ্গের মতো তুলে এনে ছুঁড়ে ফেলে দেয় অ্যাড্রিয়াটিক সাগরের মাঝখানে। তবে বরাবরের মতোই রোহানের ব্যাপারেও নির্লিপ্ত ভাবাবেগহীন যন্ত্রমানব। এত এত খাটুনি করেও তার মুখ থেকে প্রশংসার পও কোনোদিন শুনতে পায়নি ছেলেটা। ব্যাপারটা নিয়ে প্রথম প্রথম আফসোস এবং খারাপ লাগা কাজ করলেও তুষারের আচরণে এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছে রোহান। তুষারের নির্লিপ্ততার মাঝেই যে অসীম অনুরাগ মিশে থাকে তা এখন অবগত বান্দার। পেছনের সিটে তুষার পাশেই বাবু হয়ে বসে আছে, ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে ফিডিং বোতল আঁকড়ে ধরে চুকচুক করে শব্দ করে ফিডার চষছে 5 কি 6 বছরের একটা বাচ্চা শিশু। সুটেড বুটের চমৎকার আউটফিটে তাকে বয়সের চেয়েও একটু বড় লাগছে। পরিধেয় রয়্যাল ব্লুজার, বুকের অংশে সিলমোহর দিয়ে খোদাই করা ভেনিসের বিখ্যাত ইন্টারন্যাশনাল স্কুলের নাম। চমৎকার পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে মানানসই গ্রে টাই আর পায়ে মব পলিশড জুতো। শিশুটির চেহারায় অদল মারাত্মক আকর্ষণীয়। এতটুকু ছেলের ব্লেডের মতো ধারালো জলাইন। চেহারার কোথাও কোনো সামান্যতম বাড়তি বেবি ফ্যাট নেই। রক্তরাঙা চোখ দুটোর নিচে নক্ষত্রের মতো গেড়ে বসে আছে কুচকুচে কালো তিল। লম্বা ঘন পাপড়িযুক্ত নয়ন যুগলের উপর জোড়া ভুরু আচ্ছাদন। এখনো ফিডার ছাড়েনি, অথচ ছেলের বাহ্যিক গড়ন আর চেহারার গাম্ভীর্যে যে কারোর দৃষ্টি থমকে যায়। উপরওয়ালার অপরূপ সৃষ্টির প্রশংসায় নজ্জ হয়ে আসে অন্তর। তুষারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। অকারণেই বারবার দৃষ্টি চলে যায় ওই সুন্দর মুখটার পানে। বড় হয়ে যে হাজারো রমণীদের চোখের ঘুম কেড়ে নেবে এই ছেলে, তা আর বলার অপেক্ষা রাখে না। চেহারা যেমন গম্ভীর, তেমনই স্বভাব চরিত্র অনেকটা পরিণত। তার মুখে হাসি দেখা দুষ্কর, কাঁদেও না খুব একটা। কিন্তু যখন একবার হেসে ওঠে তখন সেই হাসির ঢেউয়ে চারিপাশে খুশির আলোড়ন তুলে দেয়। দেখলে মনে হয় কেবল ঠোঁট নয়, ঠোঁটের সঙ্গে ওর চোখ দুটো সমানতালে হাসে। এক জীবনে কতই মানুষ দেখেছে তুষার, কিন্তু এই ছেলের মতো রহস্যের আধার দুটো দেখেনি কোনোদিন। ঠিক যেন জন্মদাতার অনুলিপি। ছেলেকে দেখতে দেখতেই ওর মাথা ভর্তি ঝাঁকড়া চুলে হাত বোলালো তুষার। স্নেহের স্বরে শুধালো, স্কুলের প্রথম দিন তোমার। হাউ ডু ইউ ফিল চ্যাম্প? বোলিং
চট করে জবাব দিল ইয়াস। সামনের দুটো দাঁত না থাকায় তার ল আরের মধ্যে পার্থক্য বুঝে ওঠা দুষ্কর, কিন্তু তুষার বুঝল ছেলের এহেন প্রতি উত্তরে তার কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা। সহসা পুনরায় প্রশ্ন করল, হোয়াই বোরিং? তুমি কি ড্যাডের মতোই পাইলট হতে চাও না? প্রতি উত্তরে এক মুহূর্ত সময় নিল না তার ছেলে, তৎক্ষণাৎ জবাব দিল, নো ওয়ে পাপা, আই লাভ গেমিং। তাহলে তুমি স্কুলে যেতে রাজি হলে কেন? তুষার জানে ছেলেকে অনিচ্ছাকৃত রাজি করানো মুশকিল, তাই একটা প্রশ্ন করল সে। কারণ পাপা অনেক গেমিং ডিভাইস কিনে দেবে। ছেলের প্রতি উত্তরে হতাশ হলো তুষার। ধৈর্য ধরে কিছু বলতে যাবে তখনই ভাইব্রেট ফোন বেজে উঠল তার। রিসিভ করে কানে তুলতেই চোখের তারায় ভেসে উঠল সংশয়। বজ্র হাতের ন্যায় ওপাশের কথাগুলো নীরবে শুনে গেল সে। অতপর কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে কল কেটে দিয়ে জোর গলায় আদেশ দিল রোহানকে, রোহান গাড়ি ঘোরাও ফাস্ট, উই নিড টু গো টু হসপিটাল রাইট নাও। বস, ইজ এনিথিং সিরিয়াস? গাড়ি ঘোরাতে ঘোরাতে কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ল রোহান। বিপরীতে ওপাশ থেকে জবাব এলো তুষারের উদ্বিগ্ন কণ্ঠস্বর, ফ্লোরা ইজ ইন লেবার নাও। ঘটনার সারাংশ না বুঝলে কোথাও একটা জরুরি ভিত্তিতে যাওয়া হচ্ছে তা ঠিকই উপলব্ধি করতে পারল ইয়াস। সহসা ফিটার খেতে খেতেই সে ড্যাশবোর্ডের দিকে চোখ বুলালো এক পলক। গতিসীমা 60-এর ঘরে আটকে আছে। রক্ষণশীল রোহানের এমন সহনশীলতা মোটেও পছন্দ হলো না তার। তাই চোখ তুলে তুষারের পানে দৃষ্টি তাক করে বলে উঠল, পাপা, তোমার মনে হচ্ছে গাড়িটা খুব ধীরে চলছে? আই থিঙ্ক ইউ শুড ড্রাইভ। ঠিক বলেছ। ইয়াসের বলতে বাকি তাৎক্ষণিক রোহানকে সরিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। একজালে পা দাবিয়ে শক্ত হাতে গিয়ার টেনে ধরল। লুকিং গ্লাসের মধ্যে ছেলেকে অবলোকন করলো যন্ত্রমানব। পেছন থেকে ইয়াস বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ওকে সাইন দেখাতেই ড্যাশবোর্ড 100-র উপরে গতি তুলে হাওয়ার বেগে ছুট লাগালো গাড়ি। ওদিকে এইটুকুনি ছেলের পাকামোতে বেজায় বিরক্ত রোহান। সে পিছন ঘরে ইয়াসের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে আওড়ালো, বিচ্ছু। কলমি ইয়ং মাস্তাল। ফটাফট রোহানের মুখের উপর জবাব ছুড়ল ইয়াস। সেই কথার প্রত্যুত্তরে রোহান ঠোঁট বাঁকিয়ে উপহাস করে বলল, আগে র বলতে শেখো পিচ্ছি, তারপর ডাকবো। রোহানের কথায় ভারী বিরক্ত হলো ইয়াস। কথা নেই বার্তা নেই, মুখ ভর্তি ফিডার নিয়ে আকস্মাৎ কুলকুলির মতো ছুঁড়ে মারল তার মুখের উপর। দুধ, মিক্সড ফ্রুট আর সিরিয়ালের ঘেটাঘাট মিষ্টার মুখের উপর আছড়ে পড়তেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল সে। ড্রাইভ করতে করতে এই পুরোটা দৃশ্য একমনে পরখ করল তুষার। নিজের বিশ্বস্ত সহচরের এই হাল করার পরেও ধমক তো দূরের কথা, একটাবার প্রশ্ন অবধি করল না ছেলেকে। তার কাছে ছেলের ইচ্ছাই সর্বদা শিরোধার্য। ছেলের দিন বললে দিন আর রাত বললে তবেই রাত। ফলস্বরূপ টিস্যু বক্স থেকে কয়েকটা টিস্যু বের করে নীরবে এগিয়ে ধরল রোহানের দিকে। বেচারা অবশ্য অভ্যাস হয়ে গেছে এসবে। বাইরের দুনিয়ায় সে বাঘ হলেও এই পুচকে বুদ্ধির সাথে টক্কর দেওয়া দায়। সহসা টিস্যুগুলো গ্রহণ করে নির্লিপ্তভাবে মুখ মুছল সে। আগে অবশ্য সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন থেকে এই বিচ্ছুটা কথা বলা শুরু করেছে তখন থেকেই শুরু হয়েছে বিপত্তি। দিনের বেশিরভাগ সময় একের পর এক ফরমাইশ থাকে তার। কখনো বলবে অমুককে পছন্দ না, গুলি করে দাও। আবার তখনও বলবে ওই বাড়িটাতে আজ ভীষণ আওয়াজ, বোম মেরে দাও। এসব কি আবদার বলে? এগুলো রীতিমতো ক্রাইম। তার কথায় রোহান সায় না জানালেও সেদিন আর স্নোফ্লেক্স ম্যানরে পা রাখার সুযোগ হয় না তার। এমনভাবে হয়রান করে ছাড়ে এই ছেলে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য করে। এই ছেলের রক্তে নিঃসন্দেহে মাফিয়া বসের ডিএনএ বইছে, নয়তো এইটুকুনি পুচকে ছেলে শিরায় শিরায় এত বুদ্ধি কেন হবে? বান্দার এহেন নাস্তানাবুদ অবস্থা দেখে এতক্ষণে ঠোঁট বাঁকিয়ে বাদরের মতো চোখে হাসলো ইয়াস। সেই হাসিতে বিভ্রম কেটে গেল রোহানের। সে নীরবে দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে বলল, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে ইয়াস? বিপরীতে গম্ভীর স্বরে বাক্য ছড়ল ইয়াস, দেন কল মি ইয়ং মাস্তাল। হন্তদন্ত হয়ে হসপিটালে পৌঁছেও লাভ হলো না বিশেষ। ফ্লোরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ওটিতে নেওয়া হয়েছে তাকে। এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তুষারের। তবুও অস্থির হয়ে উঠছে মন, কিছুতেই মানতে চাইছে না এই প্রতীক্ষার দহন। প্রতিটা মুহূর্ত তার কাছে অসহনীয় ঠেকাচ্ছে।
মনে হচ্ছে এক একটি মিনিট যেন এক একটি আলোকবর্ষ, সময় যেন যাচ্ছেই না। ভেতরের অসহনীয় তৎপরতায় শীতল আবহাওয়ার মাঝেও দরদর করে ঘামতে লাগলো শরীর তার। এক পর্যায়ে হাঁসফাঁস করতে করতে এক হাতে টাইয়ের বাঁধন শিথিল করে পরনের কোট খুলে হাতে নিল সে। ব্যস্ততার মাঝে ইয়েসের উপস্থিতি টের না পেয়ে পিছন ঘুরে ছেলেকে খুঁজল, না নেই। ব্যতিগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ পা চালিয়ে এগিয়ে গেল কিছুটা। লম্বা সরু করিডোরের মাথা থেকে ও মাথা কোথাও দেখা মিলল না ইয়াসের। অজ্ঞতা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তুষার। এক মুহূর্ত চোখের আড়াল হলেই ছেলে তার উদাসীন হয়ে পড়ে, কেমন যেন গম্ভীর হয়ে বসে থাকে চুপচাপ। ইয়াসের এই নির্লিপ্ততা তুষারকে পোড়ায়, ভীষণ পোড়ায়। দুনিয়া উজাড় করে দিয়েও ছেলের এই শূন্যতা আর একাকিত্ব বোধ হয় এই জীবনে কাটাবার নয়। তুষারের অসহ্য লাগে, অদম্য এক ছাইচাপা যন্ত্রণায় ভিতরটা হু হু করে ওঠে। ছেলের চেহারায় সামান্যতম ব্যথার ছাপও সহ্য হয় না তার। অজ্ঞতা রোহানকে অপেক্ষা করতে বলে ইয়েসের খোঁজে ছুটে চলে যায় তুষার। নিশ্চয়ই কোথাও নীরব জায়গায় বসে আছে চুপচাপ। এলিভেটর ধরে নিচের ফ্লোরে নামতেই দেখা পেল ইয়াসের। যা ভেবেছিল তাই হয়েছে। কাঁচের দেওয়ালের ওপাশে রং তুলিতে আঁকা শৈল্পিক ভাসমান শহর, আর এই পাশটাতে নাটকীয় বিস্ময়। ছেলে তার ওয়েটিং রুমে চেয়ারে বসে আইপ্যাডে গেম খেলছে। ওর গোল গোল টলমলে চোখ দুটো ডুবে আছে চলন্ত স্ক্রিনে। তুষার জানে লোকজনের সান্নিধ্য মোটেও পছন্দ হয় না ইয়াসের, তাই বলে এইভাবে স্ক্রিনিং করবে? চোখের ক্ষতি হবে তো। চোখের পাওয়ারের সমস্যা হলে বড় হয়ে জেট পাইলটিং কিভাবে করবে সে? মনের ভাবনায় তপ্ত শ্বাস ফেলে ছেলের দিকে এগিয়ে যাচ্ছিল যন্ত্রমানব। তবে 2 কদম পা বাড়াতে হাঁটার গতি থমকে গেল তার। সচেতন মস্তিষ্ক ঢং করে একটা সংকেত দিতে তড়িৎ বেগে ঘাড় ঘোরালো তুষার। পাশে একটা কেবিন, ভেতরে মুমূর্ষ রোগী শুয়ে আছে, অক্সিজেন চলছে তার। অথচ তুষারের হৃদয় বলছে ভিতরে এমন কেউ রয়েছে যে ওর অ্যাটেনশন চাইছে। ঘটনা আঁচ করতে না পেরে ট্রান্সপারেন্ট গ্লাসের বাইরে থেকে আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করলো সে। এবারে তুষারের চোখে স্পষ্ট হলো সেই পরিচিত মুখ। এতগুলো বছরের দীর্ঘ দূরত্ব, আত্মিক টান নেই, তবুও মানুষটাকে চিনতে অসুবিধা হলো না তার। নিস্তেজ ভাঙাচোরা মুখ দেখতে গিয়েই ঠোঁট ফুঁড়ে নিঃসৃত হলো এক অস্পষ্ট ভারী শব্দ, মা। জীবনে প্রথমবার বোধহয় এই শব্দটা উচ্চারণ করলো তুষার। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সুপরিচিত এক নারী কণ্ঠ, কার মা? বিদ্যুৎ স্পৃহের ন্যায় ঘুরে তাকালো তুষার। পেছনে ঘুরতেই যাকে দেখলো সে এক অপ্রিয় রমণী, যার প্রাণ চলচল উচ্ছলতায় কোনো এককালে বেঘরে হেসে উঠত যন্ত্রমানব। জীবনে কোনো এক বেনামি পরিচ্ছেদে অজান্তে ঠাঁই নিয়েছিল এই চঞ্চল মানবী। আজও যাকে উপেক্ষা করার সাধ্য তুষারের নেই। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ধুলো মলিন অধ্যায়, যা আজ পাতার পর পাতা উল্টে ফের একই কক্ষপথে এনে দাঁড় করিয়েছে দুজনকে। সেই যে তন্দ্রা ভিলার পেছনে জঙ্গলে দাঁড়িয়ে চাবুকের মতো আঘাত করে এসেছিল মেয়েটাকে, আজ আবারও মুখোমুখি হলো তার। নিঝুম। তুষারকে দেখে নিঝুমেরও একই অবস্থা। ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল রমণী। বেঈমান চোখ আত্মসম্মানের তোয়াক্কা না করে অশ্রু জলে থই থই করে উঠল। অথচ তুষারের সেই নিষ্পৃহ মনোভাব আজও অমলিন। পর্বতের মতোই অটল তার আত্মসংযম। সে খুব সাবলীল ভঙ্গিতে এগিয়ে গেল নিঝুমের দিকে। নিয়ম করে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে? আজ বহুদিন বাদে এই মানুষটাকে দেখে ভিতরের সুপ্ত অনুভূতিরা যেন প্রজাপতির মতো দিক দিকে হয়ে ছুটছে। হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, তিরতিরিয়ে কাঁপছে শরীর। কণ্ঠতালু শুকিয়ে কাঠ, তবু শুষ্ক একটা ঢোক গিলে জড়ানো গলায় জবাব দিল নিঝুম, পৃথিবীটা যে গোলাকৃতির ভুলে গিয়েছেন? খেয়ালি করছো? তুষারের কাট কাট প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ছাড়ল নিঝুম। এদিক ওদিক মাথা নাড়িয়ে নিরুত্তাপ স্বরে জানালো, ভেতরে যিনি আছেন উনি আমার শাশুড়ি, মিসেস তন্দ্রা জাওয়াত। ওনার চিকিৎসার জন্যই এসেছি। সকল অনুভূতির ঊর্ধ্বে গিয়ে আবারও প্রশ্ন ছুড়ল তুষার, কি হয়েছে ওনার? ক্যান্সার লাস্ট স্টেজ চলমান, এখন লাইফ সাপোর্টে আছেন, খুব সম্ভবত আর 1 সপ্তাহ টিকবেন। নিষ্প্রিয় গলায় জবাব দিল নিঝুম। ওর এই একটা মাত্র বাক্যই যথেষ্ট ছিল তুষারের হৃদয়টাকে এফোড় করার জন্য। তুষার অনুভব করলো তার ভেতরে ছটফটানি আর উৎকণ্ঠা।
এত এত যন্ত্রণা বইতে বইতে ওর ভেতরটা বোধহয় জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে এখন। অথচ বাহিরে থেকে নিষ্ক্রিয় মানব। তুষারের এহেন নীরবতার মাঝেই খুব দুঃসাহস নিয়ে জানতে চাইল নিঝুম, আপনি এখানে? এক মুহূর্ত ভাবল না তুষার, দায়সারাভাবে জবাব ছুড়ল, আমার ওয়াইফ অটিতে আছে, শি ইজ ইন হার লেবার। নিঝুমের নয়ন বিস্ফোরিত, অবিশ্বাস্য চাহনিতে দৃষ্টিপাত করল তুষারের দিকে। বিস্ময় ভাবটা কেটে যেতে আহত স্বরে বলল, আমি আপনাকে আজও ভীষণ ভয় পাই, কিন্তু একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে। কি? তুষার প্রশ্ন ছুড়তেই পায়ে পায়ে সামনে এগিয়ে গেল নিঝুম। মানুষটার গভীর টলমটল কৃষ্ণ গহ্বরে চোখ রেখে বিধ্বস্ত গলায় শুধালো, আপনি আমায় বলেছিলেন কোনোদিন বিয়ে করবেন না, কারণ ভালোবাসা, বিয়ে, সংসার এসব নাকি আপনার সঙ্গে যায় না। মিথ্যে বলেছিলেন? বরাবরের মতোই অভিব্যক্তিহীন নেত্রে চেয়ে রইল মানব। কিয়ৎক্ষণের নীরবতা ভেঙে অপ্রসন্ন গলায় জবাব দিল, মানুষ প্রতিজ্ঞা করলেও সবসময় তা স্থায়ী হয় না নিঝুম। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা তাদের প্রতিজ্ঞার দেওয়াল ধসিয়ে দেয়, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় আত্মসংযম। তুমিও তো আমায় ছাড়া অন্য কাউকে হৃদয়ে স্থান দেবে না বলে প্রতিজ্ঞা করেছিলে, পেরেছ কি তা ধরে রাখতে? তুষারের রুক্ষ জবাবের প্রতি উত্তরে নিঝুম কিছু বলবে তার আগেই ওপাশ থেকে ভেসে এলো গমগমে এক পুরুষালী কণ্ঠস্বর, কে এসেছে নিঝুম? নিঝুম ঘুরে তাকাতেই তুষার দেখল 5 কি 6 বছরের একটা ফুটফুটে ছেলে শিশুকে কোলে নিয়ে প্রশ্ন চোখে তাকিয়ে আছে তুর্য। প্রথম দেখায় তুষারকে অপরিচিত ঠেকল তার। চারকোল শার্ট আর ব্ল্যাক ওয়েস্ট কোট পরিহিত আগাগোড়া ফর্মাল গেটআপে এই ভদ্রলোককে আগে কখনো দেখেছে বলেও মনে করতে পারছে না। সহসা সামনে এগিয়ে এসে কৌতূহল নিয়ে জানতে চাইল, আমরা কি কোনোভাবে পরিচিত? তুষার এক পল নিঝুমের দিকে তাকালো, তার নিভে আসা দৃষ্টি অনুসরণ করে ফের চোখ ঘুরিয়ে জবাব দিল, না, তবে নিঝুম আমার পরিচিত। তুষার কথার পৃষ্ঠে তুর্য কিছু বলার আগে ঝটপট উত্তর দিল নিঝুম, ঈশানী, আমার বেস্ট ফ্রেন্ড ঈশানীর হাজব্যান্ড অ্যাসিস্ট্যান্ট, উনি ঠিক বলেছি না? কাচুমাচু ভঙ্গিতে হেসে কথাটা বলি চোরা চোখে ইশারা করতে হাসুচোখ মাথা নাড়ালো তুষার। বিপরীতে সম্মোহন হাসি দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল তুর্য। স্বভাব সিদ্ধ গলায় বলল, মাইসেলফ তুর্য, তুর্য জাওয়াদ, নাইস টু মিট ইউ মিস্টার। তুষার জাওয়াদ। বিনা বাক্যবায় ভাইয়ের হাত মিলিয়ে করমর্দন করল তুষার। বিপরীতে ভেসে এলো তুর্যের অভাবনীয় কণ্ঠস্বর, ওয়া, আমাদের সারনেম একই। ঠোঁট প্রসারিত করে ফিকে হাসল তুষার। নিরুত্তাপ স্বরে জবাব দিল, না, পুরোপুরি এক নয়, আমি মিকাইল, তুষার জাওয়াদ মিকাইল। তুষারের জবাবে কিছুটা অপ্রস্তুত দেখালো তুর্যকে। প্রসঙ্গ এড়িয়ে যেতে সে কিছু বলতে যাবে তখনই ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল নিঝুম, আচ্ছা, ইস্যু, অরণ্য ওরা এখন কোথায়, কেমন আছে বলুন তো? আমার কাছে একটা নাম্বারও নেই যে যোগাযোগ করব, আপনি কি আমাকে ইস্যুর নাম্বারটা দেবেন প্লিজ? নিঝুমের করা আকস্মিক প্রশ্নে আধার থমথমে হয়ে গেল তুষারের মুখ। এতগুলো অবাঞ্ছিত প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে উঠতে পারল না ঠিক। কিয়ৎক্ষণের ব্যবধানে শব্দ ভাণ্ডার হারিয়ে গেল তার। এতক্ষণ ধরে জমিয়ে রাখা আত্মবিশ্বাসের দেওয়াল চির ধরেছে যেন। তেমন করেই কণ্ঠ খাদে নামালো যন্ত্রমানব। করিডোরে পিনপতন নীরবতা ভেঙে থেমে থেমে রুক্ষ স্বরে জবাব দিল, ঈশানী কিংবা অরণ্য, ওদের কাউকে আর ফোনে পাওয়া যাবে না নিঝুম। তুষারের এহেন বিরস বাক্যে কলিজা ধক করে উঠল রমণীর। শুষ্ক একটা ঢোক গিলে বিস্ময়ভূত কণ্ঠে আওড়ালো, মানে কি বললেন বুঝতে পারিনি ঠিক, ফোনে পাওয়া না গেলে কোথায় পাওয়া যাবে? এবারে আর প্রত্যুত্তর করল না তুষার। নিঝুমের প্রশ্নের চোখে তাকিয়ে নীরবে সাইডে সরে দাঁড়ালো সে। অদূরে চেয়ারটাতে বসে চুপিসারে গেম খেলতে থাকা অসম্ভব সুন্দর বাচ্চা ছেলেটাকে ইশারা করে বলল, ওই যে এরিস আর ঈশানী। তুষারের কথার মর্মার্থ বুঝে উঠতে বিদ্যুৎ স্পৃহের ন্যায় আকস্মাৎ ঝাঁকুনি দিয়ে উঠল নিঝুমের সমস্ত শরীর। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নিলে ওকে এক হাতে সামলালো তুর্য। চিন্তিত শোনালো তার কণ্ঠস্বর, আর ইউ ওকে ঝুম? সেই কথার জবাব দিল না নিঝুম। বিনা বাক্যে কাঁধ থেকে তুর্যের হাতটা সরিয়ে নীরব পদচারণায় এগিয়ে গেল ধ্যানজ্ঞান সব কিছু দিয়ে গেম খেলতে থাকা মনোযোগী বাচ্চা ছেলেটার দিকে। তুষার নিজেও বাধা দিল না ওকে। অন্য কেউ হলে হয়তো এইসব বিষয়ে টু শব্দটিও করতো না সে।
কিন্তু নিঝুম তো ঈশানীর সবচেয়ে কাছের বন্ধু, না বললে বড্ড অন্যায় হয়ে যেত। কথাটা ভাবতে গিয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে বসলো তার অবচেতন মন। ন্যায় অন্যায়ের তোয়াক্কা কবে থেকে শুরু করলে তুষার জাওয়াত? পৈশাচিক মনে রুট প্রশ্নকে আজ আর উপেক্ষা করল না যন্ত্রমানব। অকপটে জবাব দিল, যবে থেকে আমার ইয়াস এসেছে, দুনিয়া পাল্টে গেলেও ওকে ভালো মানুষ বানাতেই হবে, বানাতেই হবে। এ যেন নিজের সঙ্গে নিজের দৃঢ় এক প্রতিজ্ঞা তুষারের। মনোযোগ দিয়ে গেম খেলতে থাকা ইয়াস হঠাৎ করে উপলব্ধি করলো ওর সম্মুখে হাঁটু গেড়ে বসে আছে কেউ একজন। কিন্তু কে? ভাবনার ছেদ ঘটিয়ে মানুষটাকে দেখার প্রয়াসে মুখ তুলতেই আচানক ওর বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল রমণী। তার বুক ভাঙা কান্নার আওয়াজ বড্ড করুণ শোনালো ইয়াসের শ্রুতিধারে। সে কেঁপে উঠল, কোনো কিছু বুঝে উঠতে না পেরে নরম মিহি আওয়াজে শুধালো, আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? ছোট্ট প্রাণের অবুঝ প্রশ্নে চোখ তুলে চাইল নিঝুম। ছেলেটার কোমল আদরে লালিত মাখা চেহারাখানা পরখ করে এদিক ওদিক মাথা নাড়ল সে। তাহলে কাঁদছেন কেন? এই প্রশ্নের কি জবাব দেবে নিঝুম? কণ্ঠনালী যে আটকে আছে কান্নায়। ফলস্বরূপ আবারও ডুকরে উঠে কেঁদে দিল রমণী। কাঁদতে কাঁদতে হাজারটা চুমু আঁকলো ছোট্ট নমনীয় মুখটায়। ফোপানো সুরে উত্তর দিল, তোমাকে দেখে বাবা, তোমার মুখটা আমার ভীষণ পরিচিত, ভীষণ আপন। এত সুন্দর কেন বলো তো তুমি? গদ বানিয়েছে তাই। ছেলের এহেন জবাব শুনে আবার ওকে পরম স্নেহে বুকে আঁকড়ে ধরল নিঝুম। সিল্কি নরম চুলের মাঝে গাঢ় চুমু খেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, তোমাকে দেখে আমার এত কেন কষ্ট হচ্ছে বাবা? কেন আমি নিঃশ্বাস নিতে পারছি না বলো তো, কেন? অজ্ঞতা এই রমণীর কষ্টের কারণ কিংবা পরিধি কোনোটিই জানা নেই ইয়াসের। তবে তার শরীর থেকে নিঃসৃত হওয়া মা গন্ধটা ভালো লাগছে ওর। এতটাই আরাম লাগছে যে চোখ জুড়িয়ে ঘুম আসছে। তাই জবাব দেয় না ইয়াস, নির্বিঘ্নে দাঁড়িয়ে থাকে মায়ের মমতার আশ্চর্য স্বাদ গ্রহণ করল সে। শীতল চোখে শুধু পরখ করে তারই সমকক্ষ একজনকে, যে কিনা কিছুটা দূরত্বে দাঁড়িয়ে এই মুহূর্তে নিজের মায়ের ভালোবাসার ভাগ নিয়ে বেজায় চিন্তিত। ওই টালমাটাল অভিমানী চাহনি আর ফুলানো চোখ তার ঈর্ষান্বিত মনের বহিঃপ্রকাশ।